গেল খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। 7 দিন পিছিয়ে গেল খসড়া তালিকা প্রকাশের দিন। 9 ডিসেম্বরের জায়গায় 16 ডিসেম্বর খসড়া তালিকা। 7 দিন পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। লেটেস্ট আপডেট কি রয়েছে? নির্বাচন কমিশন ঠিক কি বলছে, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিষয় নিয়ে স্পষ্ট তারা দাবি করছিল যে এনুমারেশন ফর্মের যে ডিজিটাইজেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একেবারে সময় মেনেই এগোচ্ছে, কিন্তু সেটা যে আদতে বাস্তবে হচ্ছে না সেটা বিএলওরা বারবার করেই বলছিলেন এবং সেই পরিস্থিতি কার্যত মেনে দিল এবার জাতীয় নির্বাচন কমিশন। এবং বারবার করে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও এই ইস্যু তোলা হচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই 7 দিনের এক্সটেনশন দেওয়ার কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। আপাতত সিদ্ধান্ত 9 তারিখের বদলে 16 তারিখ অর্থাৎ 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য যেখানে এই মুহূর্তে এসআইআর চলছে, এবং একই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা সেটিও প্রকাশ হবে 14 ফেব্রুয়ারি 2026-এ। বেশ, ধন্যবাদ মৈত্রী। যে কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক, যখন একটা কাজ হয়, সেই কাজ যখন চলতে থাকে, চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে। সেই জন্য যারা চাপের কথা মনে করছেন তাদেরকে আমি এটাই বলবো, জীবন অমূল্য, চাপের কোনো বিষয় নেই, আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন। তাদের মালিকরা টার্গেট দিয়েছিল বাংলার 1.5 কোটি মানুষের নাম বাদ দিতে হবে। আজকে সেই কাজে যখন নির্বাচন কমিশন ফুলফিল হতে পারেনি, তখন বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সরাসরি থ্রেট করেছে জ্ঞানেশ কুমারকে, আর তারপরেই মালিক হুমকি দিয়েছে, তাই বসংবদ চাকরের মতো ইয়ারোদের ডায়মন্ড হারবারে পাঠানো হচ্ছে, ফলতায় পাঠানো হচ্ছে। কোনোভাবে বিজেপির টার্গেট ফুলফিল করা যাচ্ছে না, তখন 7 দিন এক্সটেনশন। যত বদমাইশি করুক, বাংলায় চতুর্থবার মা মাটি মানুষ সরকার। এসআইআরে একাধিক বিএলওর মৃত্যু, অসুস্থ হওয়ার খবর। 7 দিন যথেষ্ট সময় নয়, দাবি বিএলওদের একাংশের। এটা আমাদের একটা প্রাথমিক একটা জয় বলা যেতে পারে, কিন্তু এটা তো সমস্যার সমাধান হলো না। 7 দিনে আমরা প্রায় অলমোস্ট 2 বছরের একটা কাজ, সেটা 7 দিন বাড়ানোটা আমাদের কাছে এটা ঠিক সমাধান বলে আমি অন্তত মনে করছি। আমরা যে দাবি করেছিলাম সেই দাবির মুখে পড়ে হয়তো 7 দিন মানে সেই একটা ছেলে খেলার মতন 7টা দিন পিছিয়ে দিলাম, একেবারেই পর্যাপ্ত নয়। এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে ফলতায় স্পেশাল রোল অবজারভার, সঙ্গে রোল অবজারভাররাও রয়েছেন। ফলতার বিডিও অফিসে এসআইআর নিয়ে বৈঠক, মহকুমা শাসক, বিডিও, বিএলওদের সঙ্গে বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিসুদ্দিন। অবশ্যই এসআইআর এর সমস্ত বিষয়গুলোর সাথে সাথে ঠিক কোন কোন বিষয়গুলি মূল ফোকাসে রয়েছে এই বৈঠকে? দেখো, যে পর্যটক একেবারে প্রতিনিধি দল ফলতা বিডিও অফিসে আসেন এবং যেখানে মূলত যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়ায় ফলতা এলাকায় বিএলওরা কিভাবে কাজ করেছেন এবং যেটা বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে মৃত ভোটারদের নাম জোর করে তোলানো হচ্ছে, সেই বিষয়টাও কিন্তু প্রতিনিধি দল খতিয়ে দেখেন। প্রথমেই একেবারে বিডিও অফিসের মধ্যেই মহকুমা শাসক এবং বিডিওর উপস্থিতিতে বিএলওদের সাথে বৈঠক করেন। এর পরবর্তী সময়ে এলাকার যারা ডিএলএ রয়েছেন, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা রয়েছেন সর্বদলের, তাদের সঙ্গে বৈঠক করেন এবং বেশ কিছুক্ষণ আগেই এই বৈঠক শেষ হয় এবং প্রতিনিধি দল কিন্তু ফলতার বিডিও থেকে বের হন। এবং যেটা মূলত প্রতিনিধি দল জানিয়েছেন যে যেভাবে এসআইআর প্রক্রিয়ায় কাজ হচ্ছে, সেই কাজ কতটা বিএলওরা কতটা সেই কাজ করতে গিয়ে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে এবং কি কি সমস্যা, কি কি অসুবিধা হয়েছে সেগুলো যেমন তারা জেনেছেন, পাশাপাশি আগামী দিনে যাতে সুষ্ঠুভাবে কাজ করা যায় সেভাবে কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে বিএলওদেরকে। অন্যদিকে যারা সর্বদলীয় যে বিএলএদের নিয়ে বৈঠক হয়েছে, সেখানে তাদেরও সমস্যার কথা শোনা হয়েছে এবং ফলতার বিডিও অর্থাৎ যিনি ফলতার বিডিও রয়েছেন শানু বক্সি, তিনি জানিয়েছেন যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলো যাতে খতিয়ে দেখা হয়েছে এবং মূলত পোর্টালে যে নাম তোলার বিষয়টি রয়েছে এসআইআর প্রক্রিয়ায়, সেই বিষয়ে কিন্তু যে প্রতিনিধি দল এসেছিল তারা কিন্তু যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তাদেরকে জানানো হয়েছে এবং আগামী দিনে যাতে এই সমস্যার সমাধান করা যায় প্রতিনিধি দলের পক্ষ থেকে সেই আশ্বাস দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ। বিশেষ করে কোন বিষয়গুলো ইলেকশন কমিশনের নির্দেশ পরিষ্কার, সেই নির্দেশ মানা হয়েছে কিনা সেটাই দেখা।
কেমন কি কাজকর্ম আমরা করছি স্যার জানতে চাই না, আমরা বললাম যে ঠিকঠাক কাজ আমরা করেছি, প্রবলেম বা কোনো কিছু ফেস করতে হচ্ছে কিনা। তো বললাম যে অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা করতে হয়েছে, একটু চাপ আমাদের গেছে, অনেকদিন গেছে, রাত জেগে কাজ করতে হয়েছে। আর ডাটার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়েছে, সার্ভারে এন্ট্রি করতে আমরা পারিনি, মানে সার্ভার অত্যন্ত ডাউন হয়ে থাকতো। শুনলাম যে 7 দিন বাড়িয়েছে, এটা তো খুব ভালো লাগছে। যদি এটা আগে আমরা জানতাম ধীরে ধীরে কাজ করার সুযোগ পেতাম। নবান্নকে না জানিয়ে অবজারভার নিয়োগ, শুক্রবার 12 ইলেকটোরাল অবজারভার নিয়োগ, 12 আইএএস অফিসারকে অবজারভার নিয়োগ করেছে কমিশন। তবে কমিশনের তরফে মুখ্য সচিবকে দেওয়া হয়নি চিঠি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, আরো বিস্তারিত বলবে সোমরাজ। 12 জন আইএএস অফিসারকে অবজারভার নিয়োগ করা হয়েছে, কিন্তু নবান্নকে তা জানানোই হয়নি। না দেখো, যেটা নবান্ন সূত্রে খবর যে 12 জন আইএএস অফিসার যাদের ইলেকটোরাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন গত শুক্রবার, সেই নিয়োগ করা হলেও সেই বিষয়ে কোনো চিঠি রাজ্যের মুখ্য সচিব বা নবান্নকে দেওয়া হয়নি। সাধারণত দেখা যায় জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোট চলাকালীন সময় বা ভোটের আগেও যদি কোনো অফিসার নিয়োগ করা হয় সেটা রাজ্যকে জানানো হয়, কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে 12 জন আইএএস অফিসার যারা এ রাজ্যেরই আইএএস অফিসার, এ রাজ্যের ক্যাডারের অফিসার, তাদেরকে নিয়োগ করা হলো, কিন্তু নবান্নকে বা রাজ্যের মুখ্য সচিবকে কোনো চিঠি দেওয়া হয়নি এই নিয়োগের ব্যাপারে। শনিবার সন্ধ্যে পর্যন্ত রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থীকে কোনো চিঠি দেওয়া হয়নি, তেমনটাই নবান্ন সূত্রে খবর। বেশ, ধন্যবাদ সোমরাজ। রাজ্যকে না জানিয়ে রোল অবজারভার নিয়োগে তরজা, আইএএস অফিসারদের রোল অবজারভার নিয়োগে তরজা। বাড়াবাড়ি করছে কমিশন, তোপ ডেরেকের, পাল্টা তৃণমূলকে তোপ শ্রমিকের। ওর চাকর নাই আমরা ও আমাদের সব অফিসারদের তুলে অবজারভার পাঠিয়েছে ডিস্ট্রিক্টে উইদাউট কনসেন্ট অফ দ্য স্টেট। বাড়াবাড়ি হচ্ছে। কমিশন বাড়াবাড়ি করছে কিনা সেটা কমিশন বলতে পারবে, সুপ্রিম কোর্ট বলতে পারবে, তার উত্তর তো বিজেপি দেবে না। সরকারটা মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি করছে। পশ্চিমবঙ্গের মানুষ চান না তৃণমূল সরকার এক মুহূর্ত আর ক্ষমতায় থাকুক। এসআইআর চলাকালীন বাংলায় 13 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন, একজন স্পেশাল রোল অবজারভার, 12 জন ইলেকটোরাল রোল অবজারভার। জানিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। সাধারণত ভোটের সময় পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন, এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এসআইআর এর সময় পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা। এসআইআর এর কাজ করতে ইতিমধ্যে ভিন রাজ্য থেকে 3 অফিসারকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর আরো 12 জন ইলেকটোরাল রোল পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। তারা এই রাজ্যেরই অফিসার। স্পেশাল রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে। তিনি রাজ্যের প্রাক্তন অফিসার। রাজ্যের এসআইআর পরিস্থিতি নিয়ে শনিবার নির্বাচন কমিশনের এই নবনিযুক্ত পর্যবেক্ষকরা দীর্ঘ বৈঠক করেন। যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে, স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা। ওটিপি কাদের হাতে, ডাটা এন্ট্রি কিভাবে করেছে, কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে, সব আমাদের কাছে তথ্য আছে। একটা একটা ধরে কাটাবো। তো সবে শুরু, 9 তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে। অনেক লম্বা 2 মাসের লড়াই। যদি কেউ এটাকে মনে করে এটা মানসিক একটা চাপ দিচ্ছে এই রাজ্য সরকারের উপরে, তাহলে এটাতে আমরা বিচলিত নই। এত লাফালাফি করে তো লাভ নেই। আপনারা যদি মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনী বৈতরণীটা পার করবে, এটা খুব দুঃখের বিষয়। বিহার তো প্রতিবাদ করেনি, বাংলা বুঝতে পেরেছে। নিউজ 18 বাংলা। বাংলায় এসআইআর এর পক্ষে সবথেকে বেশি সরব বিজেপি। সেই বিজেপির নিশানাতে নির্বাচন কমিশন, কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था। দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। ভোটের আগে বাংলায় এসআইআর চেয়ে সব থেকে বেশি সুর চড়িয়েছিল বিজেপি। শুরু থেকেই রাজ্যের প্রধান বিরোধী দলের বক্তব্য, আগে এসআইআর, তারপর বিধানসভা ভোট।
1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। নো এসআইআর নো ইলেকশন। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। বিহারের পর বাংলাতেও শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা। এখন বিজেপির নিশানাতেই নির্বাচন কমিশন। इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था, लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर, स्टेट मशीनरी सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है, मिला भगत है। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে, দুজন প্রতিনিধি পাঠালে চলবে না। আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একবার শিক্ষা দেওয়ার দরকার আছে। তবে কি এসআইআর ঘিরে যে সম্ভাবনার কথা বিজেপি মনে করেছিল তা কাজে আসছে না বলেই এই আক্রমণ? যত দিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, বুমেরাং হচ্ছে। এই মডেল এখানে সাকসেসফুল হবে না, এটা বিজেপি বুঝতে শুরু করেছে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই। এটা বুঝতে পেরেই শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ভ ভাষণ দিলে চলবে না। নিউজ 18 বাংলা।